গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পুলিশের হিউজ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে তার জন্য আজ জিকেজিএস এর ওপর থেকে 30 নম্বর ক্লাসের সেকেন্ড পার্ট আমরা আজকের ক্লাসে দেখব। অর্থাৎ এর আগের দিনের ক্লাসে আমরা 1 থেকে 6 নম্বর কোশ্চেন পর্যন্ত দেখেছি। আজকের ক্লাসে আমরা 7 থেকে 20 নম্বর কোশ্চেন পর্যন্ত যেটা বাকি ছিল সেটা আমরা পরপর কভার করব। তার আগে বলে রাখি, তোমাদের এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে, যে 30টা ক্লাস হয়েছে, তার লিংক দেখবে উপরে আই বাটনে শো হচ্ছে, সেটার উপরে ক্লিক করতে পারো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করাই আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর সেখান থেকে দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি, প্রতিদিনের মতো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, এবং একটা ছোট রিকোয়েস্ট আমাদের তরফ থেকে, কেউ এই ক্লাসটাকে ডাউনলোড করে দেখবে না। যদি ভুলবশত কেউ ডাউনলোড করে দেখো, তাদেরকে বলবো নেক্সট ক্লাস থেকে কিন্তু ক্লাসটা ডাউনলোড করে দেখবে না। ক্লাসটা তোমাদের লাইভ থাকছে, লাইভ যদি অ্যাটেন্ড না করতে পারো, রেকর্ডেড ফরম্যাটে থেকে যাচ্ছে, তো রেকর্ডেড ক্লাসটা অনলাইনে দেখবে। এটা কিন্তু আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। তো শুরু করছি আজকে তোমাদের 30 নম্বর ক্লাসের সেকেন্ড পার্ট। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো। কোশ্চেনটা তোমাদের এর আগের দিনের ক্লাসে বলেছিলাম যে এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, অ্যান্সার কি হবে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে। তো অ্যান্সার কি হবে, নিম্নলিখিত কোন স্থানে রাউফ লোকনৃত্যটা দেখতে পাওয়া যায়? তো রাউফ লোকনৃত্য দেখতে পাওয়া যায় ভারতের জম্মু ও কাশ্মীরে। জম্মু অ্যান্ড কাশ্মীরেতে রাউফ নামক লোকনৃত্য, ফক ড্যান্স দেখতে পাওয়া যায়। আচ্ছা, ফক ড্যান্স থেকে এখানে কিছু তোমরা নোট ডাউন করো, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট লেখো, যে সাম ইম্পর্টেন্ট ফক ড্যান্স, যেটা বহুবার এক্সামে দিয়ে যায়। ফার্স্টে লেখো ভাংড়া। ভাংড়া, ভাংড়া। আরেকটা লেখো গিদ্ধা। ভাংড়া অ্যান্ড গিদ্ধা। কোন রাজ্যের এটা ফক ড্যান্স? ভাংড়া অ্যান্ড গিদ্ধা হলো পাঞ্জাবের ফক ড্যান্স। পাঞ্জাব, পাঞ্জাবের ফক ড্যান্স। আচ্ছা, ফক ড্যান্স আর ক্লাসিক্যাল ড্যান্স দুটো কিন্তু আলাদা। ক্লাসিক্যাল ড্যান্স বলতে শাস্ত্রীয় নৃত্য, যার সংখ্যা হলো 8টা। ফক ড্যান্সের সংখ্যা কটা? ফক ড্যান্সের সংখ্যা কিন্তু নেই, মানে ফক ড্যান্স রাজ্য ওয়াইজ কিন্তু আলাদা আলাদা ড্যান্স ভ্যারি করে। তো কোশ্চেন দিতে পারে যে ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা কটা? তো ক্লাসিক্যাল ড্যান্স আর ফক ড্যান্সের মধ্যে কিন্তু গোলালে হবে না। ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা হলো 8টা, ছোটভাবে বলে দিচ্ছি, যদিও এর আগের ক্লাসগুলোর মধ্যে তোমাদের 2 থেকে 3 বার পড়ানো হয়ে গেছে। তো নিচের থেকে শুরু করো। ভারতের দক্ষিণতম যে রাজ্য আছে, দক্ষিণতম রাজ্য কোনটা? দক্ষিণতম রাজ্য হলো তামিলনাড়ু। তো তামিলনাড়ুর লেফট সাইডে আছে কি? কেরালা, মালাবার উপকূলের দিকে। তো কেরালার দুটো ক্লাসিক্যাল ড্যান্স, একটা হলো মোহিনী আট্টম, আর একটা হলো কি কথাকলি। তামিলনাড়ুর ক্লাসিক্যাল ড্যান্স হলো ভারতনাট্যম। তাহলে 3টে হয়ে গেল। তামিলনাড়ুর ওপরে কি আছে? তামিলনাড়ুর ওপরে আছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ড্যান্স হলো কি? কুচিপুড়ি। অন্ধ্রপ্রদেশের ওপরে দিকে বর্ডার শেয়ার করে, মানে বঙ্গোপসাগরের উপকূলের কথা বলছি, বর্ডার শেয়ার করে আছে কি? ওড়িশা। তো ওড়িশা থেকে কি? ওডিসি। ওড়িশার উপরে এদিকে নর্থ ইস্ট সাইডের দিকে চলে আসো, মণিপুর রাজ্য আছে। মণিপুরের যে ক্লাসিক্যাল ড্যান্স সেটা হলো মণিপুরি। তারপর চলে আসো আসামে। আসামের যে ক্লাসিক্যাল ড্যান্স তার নাম হলো সত্তারিয়া। এবং চলে আসো নর্থ ইন্ডিয়া। নর্থ ইন্ডিয়া মেনলি উত্তরপ্রদেশ স্টেটে, উত্তরপ্রদেশের যে ক্লাসিক্যাল ড্যান্স সেটা কি? সেটা হলো কত্থক। তো এই কোথাকার কোন ড্যান্স ক্লাসিক্যাল ড্যান্স, এটাও কিন্তু এক্সামে কোশ্চেন আছে। মুখে বলে দিলাম, দরকার পড়লে ভিডিও রিমাইন্ড করে দেখে তোমরা এগুলো নোট ডাউন করে নিতে পারো, অথবা প্রিভিয়াস ক্লাসগুলোর মধ্যে কিন্তু 2 থেকে 3 বার অলরেডি পড়ানো হয়ে গেছে। ক্লাসিক্যাল ড্যান্সটা বলার একটাই অর্থ হলো, অনেকে গুলিয়ে ফেলে ক্লাসিক্যাল ড্যান্স আর ফক ড্যান্সের মধ্যে, সেই কারণে বললাম। তো এখন যেগুলো লেখাচ্ছি এগুলো হলো ইম্পর্টেন্ট ফক ড্যান্স। লেখো ঝুমার, বা তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখলে দেখবে বহুবার দিয়েছে, ঝুমার দিয়েছে, গিদ্দা দিয়েছে, ভাংড়া দিয়েছে। তারপর দেয় একটা ঝুমার আর একটা হলো ঘুমার। তো দুটোই পাশাপাশি লেখো। ঝুমার লেখো আর একটা হলো ঘুমার। দুটোই একই রকম শুনতে লাগে, কিন্তু দুটো স্টেটের এটা কি দুটো স্টেটের ফক ড্যান্স। তো ঘুমারের সঙ্গে আরেকটা ড্যান্স লিখে রাখো। ঘুমারের সঙ্গে লেখো কালবেলিয়া। কাল কালবেলিয়া। ঘুমার অ্যান্ড কালবেলিয়া। আর ঝুমার, ঝুমার কোন স্টেটের ক্লাসিক্যাল ড্যান্স? ঝুমার হলো হরিয়ানা রাজ্যের ক্লাসিক্যাল ড্যান্স। হরিয়ানা রাজ্যের, হরিয়ানা রাজ্যের ক্লাসিক্যাল ড্যান্স। আচ্ছা, এবার তোমাদের মনে হতে পারে যে ওয়েস্ট বেঙ্গলেও ঝুমার ড্যান্স হয়, মনে হতে পারে ওয়েস্ট বেঙ্গলেও ডান্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলেও ভাংড়া হয়। তো
এটার উৎপত্তি কোথায় অ্যাকচুয়ালি সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে, যে ভাংড়া ড্যান্স হোক বা ঝুমার হোক, এদের উৎপত্তি কোন স্টেট থেকে? উৎপত্তি যেমন ঝুমারের উৎপত্তি হরিয়ানা থেকে, ভাংড়ার উৎপত্তি পাঞ্জাব থেকে, ডান্ডিয়া বা উত্তরায়ণ এগুলোর উৎপত্তি গুজরাট থেকে, গারবা এর উৎপত্তি গুজরাট থেকে। তো এই সমস্ত রাষ্ট্রের এই সমস্ত রাজ্যের যে সমস্ত বাসিন্দারা আছে, লোকরা আছে, তারা যদি ওয়েস্ট বেঙ্গল থাকে তো তারা উৎসবের টাইমে কিন্তু এই সমস্ত পালন করতে পারে। সুতরাং কনফিউজ হবে না, বা অনেকের মনে হতে পারে যে গারবা ডান্স ওয়েস্ট বেঙ্গলেও দেখতে পাওয়া যায়, তো না, গারবা ডান্সের অ্যাকচুয়াল উৎপত্তি হলো কিন্তু গুজরাট থেকে। ঝুমার কালবেলিয়া কোন স্টেটের? ঝুমার অ্যান্ড কালবেলিয়া হলো রাজস্থানের। রাজস্থানের ফক ডান্স কি? ঝুমার অ্যান্ড কালবেলিয়া। নেক্সট লেখো এখানে গারবা, যেটা এক্ষুনি বললাম, গারবা অ্যান্ড ডান্ডিয়া। গারবা আর ডান্ডিয়া। সামনে দুর্গাপুজো আসে, দুর্গাপুজোর আগে মানে প্রথমা থেকেই কিন্তু এই 9 দিন ধরে কিন্তু এই ডান্ডিয়া খেলা হয়, ডান্ডিয়া বা গারবা খেলা। তো গারবা বা ডান্ডিয়া এটা কোন স্টেটের? এটা হলো গুজরাটের। গুজরাটের ফক ড্যান্স। লেখো নৌটাঙ্কি অ্যান্ড রাসলীলা। নৌটাঙ্কি অ্যান্ড রাসলীলা। নৌটাঙ্কি অ্যান্ড রাসলীলা কোন স্টেটের ফক ড্যান্স? উত্তরপ্রদেশের ফক ড্যান্স। নেক্সট লেখো এখান থেকে ওয়েস্ট বেঙ্গলের কি কি ফক ড্যান্স সেটা লেখো। ওয়েস্ট বেঙ্গল WB। ওয়েস্ট বেঙ্গল থেকে লেখো ছৌ। ছৌ ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি ঝাড়খণ্ডেরও কিন্তু ফক ড্যান্স ছৌ। তারপরে বহুবার যেটা এক্সামে দিয়েছে সেটা হলো আলকাপ। আলকাপ হলো ওয়েস্ট বেঙ্গলের ফক ড্যান্স। গাম্ভীরা এটাও কিন্তু বহুবার এক্সামে দিয়েছে। ছৌ, আলকাপ, গাম্ভীরা। নেক্সট লেখো বাউল ড্যান্স, বাউল নাচ। নেক্সট লেখো যাত্রা, যাত্রা। নেক্সট লেখো কীর্তন। এগুলো হলো পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের ফক ড্যান্স। নেক্সট লেখো মেঘালয়। মেঘালয়, মেঘালয়ের থেকে ইম্পর্টেন্ট ফক ডান্স দুটো লেখো। একটা লেখো লাহো, এক্সামে দিয়েছিল লাহো, আর নংক্রেম। নংক্রেম, লাহো অ্যান্ড নংক্রেম। আচ্ছা, এখান থেকে আরেকটা স্টেট লিখে নাও, আসাম। আসামের ক্ষেত্রে আমি একটা কথা বারবার বলেছি যে বিহু শব্দটা যেখানেই থাকবে, মানে যে কোশ্চেনে দিক না কেন, উৎসব দিক বা নৃত্য দিক, বিহু শব্দ যদি থাকে, কাটি বিহু হোক বা ফগু বিহু হোক, যাই থাকুক না কেন, বিহু শব্দ থাকলে চোখ বন্ধ করে মারবে আসাম। তো আসামের ফক ডান্স হলো কি? বিহু। আরেকটা লেখো ওট্টাম। ওট্টামটা বহুবার এক্সামে দিয়েছে, ওট্টাম। অ্যান্ড আরেকটা লেখো একই স্টেটেরই ফক ডান্স, ধিমসা। ওট্টাম অ্যান্ড ধিমসা। ওট্টাম অ্যান্ড ধিমসা এটা কোন স্টেটের? এই দুটো কোন স্টেটের ফক ডান্স? তো দুটোই হলো অন্ধ্রপ্রদেশের। অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের ফক ডান্স হলো কি? ওট্টাম অ্যান্ড ধিমসা। তো এই যে ইম্পর্টেন্ট ফক ডান্সগুলো লেখালাম, এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। এর থেকে প্রত্যেকটা থেকে এক্সামে কোশ্চেন এসছে, ভাংড়াও এসছে, গিদ্ধা এসছে, ঝুমার, ঘুমার, কালবেলিয়া, গারবা, ডান্ডিয়া, নটাঙ্কি, ছৌ, আলকাপ, গাম্ভীরা, লাহো, এদিকে ওট্টাম, এদিকে বিহু। এই প্রত্যেকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে। এবার এটা এটা বলছি না যে শুধুমাত্র পুলিশের এক্সাম, আদার্স যে সমস্ত এক্সাম আছে, পুলিশের এক্সাম ছাড়া যেমন পিএসসির এক্সাম আছে, ডাব্লিউবিসিএস আছে, ডাব্লিউবিসিএস যদিও পিএসসি কন্ডাক্ট করে, তারপরে সেন্ট্রালের এসএসসির এক্সাম আছে, এই প্রত্যেকটা এক্সামে কোনো না কোনো এক্সামে কিন্তু এই প্রত্যেকটা থেকে কিন্তু কোশ্চেন দিয়েছে। তো এগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ এগুলো পিডিএফে ডাউনলোড করতে পারবে না, এক কথা প্রত্যেক দিন বলা হয়। তো কিভাবে ডাউনলোড করবে? কোনগুলো তোমরা ডাউনলোড করতে পারবে? শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেগুলো ডাউনলোড করতে পারবে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবে, এবং সেখান থেকে আজকের ক্লাস বা এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে বা ভবিষ্যতে যে ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, টিপাম উৎসব কোন রাজ্যে পালিত হয়? টিপাম উৎসব কোন রাজ্যে পালিত হয়? তো টিপাম উৎসব পালিত হয় অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের উৎসব হলো টিপাম উৎসব। আচ্ছা, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট উৎসব প্রায় বলতে পারো
প্রায় ভারতের 28টা রাজ্যের মধ্যে 28টা রাজ্য এবং 8টা ইউটির মধ্যে তোমাদের এখন প্রায় 15-20টা নোট ডাউন করাবো। তো ভালোভাবে নোট ডাউন করে নাও, ইম্পর্টেন্ট উৎসব বা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল বলে লেখো। ফার্স্ট লেখো অন্ধ্রপ্রদেশ, যেহেতু অ্যান্সার হয়েছে তো অন্ধ্রপ্রদেশ দিয়েই শুরু করছি। ফার্স্ট লেখো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের ফেমাস যে ফেস্টিভ্যাল লেখো, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, উগাডি। উগাডি ফেস্টিভ্যাল কোথাকার? অন্ধ্রপ্রদেশের। এছাড়া ডেক্কান ফেস্টিভ্যাল, ডেক্কান ফেস্টিভ্যাল, ফেস্ট লিখলাম, ডেক্কান ফেস্টিভ্যাল। আরেকটা হলো দাসারা, দশেরা বলেনি কিন্তু দাসারা, দাসারা ফেস্টিভ্যাল কোথাকার? অন্ধ্রপ্রদেশের ফেস্টিভ্যাল। এবং আরেকটা যেটা অপশানে ছিল টিপাম, তো টিপাম ফেস্টিভ্যাল হলো অন্ধ্রপ্রদেশ। নেক্সট লেখো আসাম। আসাম, আসামে এক্ষুনি তোমাদের পড়ালাম কি বিহু শব্দ যেখানেই থাকবে অ্যান্সার হবে কি, সেটা উৎসব হোক বা নৃত্য হোক, অ্যান্সার হবে আসাম। তো ফার্স্ট লেখো ভোগালী বিশু, ভোগালী বিহু, ভোগালী, ভোগালী বিহু কোন স্টেটের? আসামের। এছাড়া আরেকটা হয় আসামের সব থেকে ফেমাস অম্বুবাচী মেলা, অম্বুবাচী, অম্বুবাচী মেলা। অম্বুবাচী মেলা কামরূপ কামাখ্যা যে মন্দির আছে সেটাকে কেন্দ্র করেই কিন্তু আসামে এই অম্বুবাচী মেলাটা হয়ে থাকে। এক্সামে কিন্তু কোশ্চেন দিয়েছে অম্বুবাচী মেলা কোন স্টেটে, মনে রাখবে আসামের অম্বুবাচী মেলা। নেক্সট স্টেট লেখো বিহার। বিহার, বিহারের একটাই ফেস্টিভ্যাল মনে রাখবে, বিহারে কিন্তু ছট পূজার জন্য ফেমাস। তো ছট পূজা, ছট পূজা, ছট পূজার জন্য যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুর্গাপুজোর জন্য স্কুল কলেজে বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, প্রায় সরকারি প্রতিষ্ঠানের কথা বলছি, স্কুল কলেজ তো 1 মাস ছুটি থাকে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যেমন 7 দিন মতো ছুটি থাকে, তেমনই এই ছট পূজার জন্য বিহারে কিন্তু প্রায় 1 সপ্তাহ বা 10 দিন মতো কিন্তু ছুটি থাকে। নেক্সট স্টেট লেখো এখান থেকে ছত্তিশগড়। ছত্তিশগড়, ছত্তিশগড়, ছত্তিশগড়ের ফেমাস ফেস্টিভ্যাল লেখো যেটা এক্সামে দিয়েছে, সেটা হলো বাস্তার দশেরা। বাস্তার দশেরা, বাস্তার দশেরা, বাস্তার দশেরা। আরেকটা লিখে রাখো মাঘী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা। নেক্সট লেখো এখান থেকে গুজরাট। নেক্সট গুজরাট, গুজরাটের ফেমাস ফেস্টিভ্যালের মধ্যে ফার্স্ট লেখো নবরাত্রি। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে যে নবরাত্রি কোন স্টেটের ফেস্টিভ্যাল? নবরাত্রি। এই নবরাত্রিতেই ডান্ডিয়া যে খেলাটা বা গরবা খেলা, এটা কিন্তু করা হয় এই নবরাত্রির সময়। নবরাত্রি কখন? ওই দুর্গাপুজোর ঠিক প্রথমার থেকে, প্রথমা দ্বিতীয়া তৃতীয়া এইভাবে নবমী পর্যন্ত হলো নবরাত্রি। নেক্সট লেখো জন্মাষ্টমী। এবার তোমাদের অনেকের মনে হতে পারে জন্মাষ্টমী পশ্চিমবঙ্গেও পালন করা হয়, এছাড়া আদার্স অন্যান্য স্টেটেও পালন করা হয়, কিন্তু সব থেকে বেশি পালন হয় কোথায়? সব থেকে বেশি পালন হয় কিন্তু গুজরাটে। তো জন্মাষ্টমী কোথাকার? জন্মাষ্টমী হলো গুজরাটের। আর আরেকটা লিখে রাখো যেটা এক্সামে কোশ্চেন দিয়েছিল, সরি একটা না আরো দুটো, একটা হলো কি কচ্ছ উৎসব বা কচ্ছের রান উৎসব। এই কচ্ছ উৎসব যেটা কচ্ছের রানে, এই কচ্ছের রানে টেন্ট লাগানো হয়, টেন্ট লাগিয়ে কিন্তু এই উৎসবটা পালন হয়, কচ্ছ উৎসব। সম্ভবত এটা ওই শীতকালে, শীতকালের দিকে টাইমে হয়ে থাকে, শীতকালে যখন ওই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে পিঠে ফিঠে খাওয়ার যে প্রোগ্রামটা থাকে সেই দিনটাই সম্ভবত কচ্ছ উৎসবটা হয়ে থাকে। তো যাই হোক একটুখানি এটা দেখে আমি নেক্সট ক্লাসে বলে দেবো যে কোন টাইমে হয়। তো কচ্ছ উৎসব। আরেকটা লিখে রাখো উত্তরায়ণ। উত্তরায়ণটা এক্সামে কিন্তু কোশ্চেন দিয়েছে, উত্তরায়ণ, উত্তরায়ণ, উত্তরায়ণ কচ্ছ উৎসব কোন স্টেটে হয়? গুজরাটে। নেক্সট লেখো কচ্ছ থেকে তো মনে রাখার দরকার, কারণ কচ্ছ যে জেলাটা সেটা কোন স্টেটে? কচ্ছ জেলাটা কিন্তু উত্তরপ্রদেশের জেলা। নেক্সট স্টেট লেখো হিমাচল প্রদেশ, শর্টে লিখলাম HP, ফুল ফর্মে লিখে রাখবে তোমরা। তো হিমাচল প্রদেশ থেকে লেখো গোচি ফেস্টিভ্যাল,
গোচি ফেস্টিভ্যাল, গোচি ফেস্টিভ্যাল। আর হিমাচল প্রদেশ থেকে আরেকটা লেখো রাখা ডুমনি, রাখা রাখা ডুমনি, এই দুটো লিখে রাখো। নেক্সট লেখো এখান থেকে হরিয়ানা, হরিয়ানা, হরিয়ানার ফেমাস ফেস্টিভ্যাল লিখে রাখো বৈশাখী, বৈশাখী, বৈশাখী। এটা কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছে তোমাদের, সম্ভবত পিএসসির এক্সামে কিন্তু কোশ্চেনটা দিয়েছিল। এবং ফার্স্ট অপশন দেবে তোমাদের কি, ফার্স্ট অপশন দেবে ওয়েস্ট বেঙ্গল। কারণ ওয়েস্ট বেঙ্গলে পয়লা বৈশাখ নামক একটা উৎসব কিন্তু বৈশাখ মাসের প্রথম দিনে পালন করা হয়, তো এর সাথে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে ফেলে। তো বৈশাখী উৎসব যদি দেয় অ্যান্সার কি হবে হরিয়ানা, পয়লা বৈশাখ বললে তখন অ্যান্সার হবে ওয়েস্ট বেঙ্গল। খেয়াল রাখবে বৈশাখী উৎসবের সাথে হিস্ট্রির একটা কাহানি রিলেটেড আছে, তোমরা আশা করি প্রত্যেকেই জানো। কাহানিটা কি, পাঞ্জাবের অমৃতসর নামক জায়গায় জালিয়ানা ওয়ালাবাগ যে হত্যাকাণ্ড হয়েছিল, অর্থাৎ জালিয়ানা ওয়ালাবাগের যে জায়গাটা অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ নামক মাঠে, সেখানে কিন্তু বহু সংখ্যক লোকে জমায়েত হয়েছিল কি উৎসবে, এই বৈশাখী উৎসবে। বৈশাখী উৎসবটা কি অ্যাকচুয়ালি ফসল কাটা উৎসব। তো এবং সেখানে কিন্তু জেনারেল ওডায়ার গিয়ে নির্বিচারে মানে মতবিরোধের মাধ্যমে তাদের মধ্যে বিভিন্ন ঝামেলা, ঝামেলা বলতে কি তাদের মধ্যে একজন কিন্তু বিশ্বাসঘাতকতা করে তাদেরকে জানিয়েছিল যে ইংরেজদের বিরুদ্ধে এখানে প্ররোচনা চলছে, সেই কারণে ওডায়ার সেখানে আসে এবং তাদেরকে ঘিরে ফেলে এবং তাদের উপরে ফায়ারিং করে এবং এর ফলে বহু লোক কিন্তু মারা যায়। আশা করি ইতিহাসে এটা পড়েছো, যেটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নামে পরিচিত। 13 এপ্রিল 1919 সালে ঘটনাটা হয়েছিল। তো কোন উৎসবের জন্য তারা সেখানে জমায়েত হয়েছিল, বৈশাখী উৎসবের জন্য। তো আশা করি এবার আর ভুলবে না, যেহেতু গল্পটা মানে অ্যাকচুয়াল গল্পটা কি সেটা এখান থেকে আলোচনা করে দিলাম। যদি এটা মনে রাখো গল্পটা জালিয়ানওয়ালাবাগের সাথে, তাহলে হরিয়ানা আশা করব মনে থাকবে। আচ্ছা, বৈশাখী উৎসবটা হরিয়ানার পাশাপাশি এখানে লিখে রাখতে পারো এটা পাঞ্জাবেও কিন্তু বৈশাখী উৎসবটা পালন করা হয়। নেক্সট এখান থেকে লেখো ঝাড়খণ্ড, 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 ঝাড়খণ্ডে পালন করা হয় কারাম উৎসব, কারাম উৎসব। এছাড়া আরো দুটো উৎসব লিখে রাখো রোহিণী, আর একটা লেখো টুসু, রোহিণী অ্যান্ড টুসু, এই দুটো পালন করা হয় কোথায়, ঝাড়খণ্ডে। নেক্সট লেখো কর্ণাটক, কর্ণাটক, কর্ণাটকের থেকে লেখো কর্ণাটকেও কিন্তু উগাডি পালন করা হয়, উগাডি। তো উগাডি মূলত তিনটে স্টেট, একটা হলো অন্ধ্রপ্রদেশ, একটা হলো কর্ণাটক, আরেকটা অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে নতুন রাজ্য হয়েছে কি তেলেঙ্গানা। তো তেলেঙ্গানাতেও উগাডি উৎসব পালন করা হয়। তাহলে উগাডি কোথায় কোথায়, কর্ণাটক বললাম, আর অন্ধ্রপ্রদেশ, এবং অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে তেলেঙ্গানা, এই তিনটে জায়গাতে কিন্তু উগাডি উৎসব পালন করা হয়। নেক্সট লেখো মাইসোর দশেরা, মাইসোর, মাইসোর দশারা, মাইসোর দশারা কোথায়, কর্ণাটকে পালন করা হয়। নেক্সট লেখো কর্ণাটকের পাশের স্টেট কেরালা, কেরালা থেকে মোস্ট ইম্পর্টেন্ট বহুবার দিয়েছে ওনাম, ওনাম কোন স্টেটের, কেরালার। এছাড়া আরেকটা লেখো বিশু, ওনাম অ্যান্ড বিশু কেরালার। নেক্সট লেখো মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের থেকে একটাই রিলেট করাবো, খাজুরাহ ফেস্টিভ্যাল। তোমাদের বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে যে খাজুরাহ যে টেম্পেলটা, খজুরাহ যে টেম্পেল সেটা কোন স্টেটে অবস্থিত। তো খজুরাহ টেম্পেল অবস্থিত এই মধ্যপ্রদেশে, এবং সেখানেই কিন্তু এই ফেস্টিভ্যালটা হয়ে থাকে। তো সেখান থেকেই এর নাম হয়েছে কি খাজুরাহ ফেস্টিভ্যাল। তাহলে খজুরাহ ফেস্টিভ্যাল কোথাকার, মধ্যপ্রদেশের। নেক্সট লেখো মহারাষ্ট্র, মহারাষ্ট্র, মহারাষ্ট্রের সব থেকে ফেমাস যেটা সেটা হলো গুড়ি পাড়ভা, গুড়ি পাড়ভা। গুড়ি পাড়ভা কি, দেখবে একটা লাঠির মাথায় পুতুল সাজিয়ে সেটাকে পুজো করা হয় কোন দিন, আমাদের যেমন পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা মাসের প্রথম দিন, ঠিক তেমনই মহারাষ্ট্রে কিন্তু এই পয়লার দিনটাকে গুড়ি পাড়ভা হিসাবে পালন করা হয়। এছাড়া মহারাষ্ট্রে আরেকটা পুজো সব থেকে ফেমাস পুজো হয় কিছুদিন পরেই, মানে মাসখানিক পরেই পুজোটা হতে চলেছে, গণেশ পূজা, গণেশ চতুর্থী।
আমাদের ওয়েস্ট বেঙ্গলও হয়, কিন্তু সব থেকে বেশি হয় কোথায়? সব থেকে বেশি হয় মহারাষ্ট্রে। এবং একটু আগে যেমন বললাম যে ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি ছুটি থাকে দুর্গাপুজোর সময়, তারপর বিহারে থাকে ছট পূজার সময়, ঠিক তেমনই মহারাষ্ট্রে সব থেকে বেশি ছুটি পায় এই গণেশ চতুর্থীর সময়। নেক্সট লেখো মিজোরাম। মিজোরামের ফেস্টিভ্যাল হলো চাপ চার কুট। এক্সামে দিয়েছে, মনে রাখবে। চাপ চার কুট ফেস্টিভ্যাল কোথাকার? মিজোরামের, একটাই মনে রাখলে হবে। নেক্সট চলে আসো নাগাল্যান্ড। নাগাল্যান্ড নাগাল্যান্ডের ফেমাস ফেস্টিভ্যাল হলো হর্নবিল ফেস্টিভ্যাল। রেলের কিন্তু আরআরবির ফেভারিট কোশ্চেন ছিল। আরআরবির যে এক্সাম হয়েছিল 2022-23-এ, তখন কিন্তু বহুবার এই মানে বহু শিফটে এই কোশ্চেনটা দিয়েছে যে হর্নবিল ফেস্টিভ্যাল কোন স্টেটের? নাগাল্যান্ডের। এছাড়া আরেকটা লিখে রাখো, মোয়াৎসু ফেস্টিভ্যাল। মোয়াৎসু 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 ফেস্টিভ্যাল কোন স্টেটের? নাগাল্যান্ডের। নেক্সট লেখো এখান থেকে, নাগাল্যান্ড হয়ে গেল, চলে আসো এবার ওড়িশা রাজ্যে। ওড়িশা ওড়িশা রাজ্যের রিসেন্টলি বলতে কয়েকদিন আগে, দিন 15 বা দিন 20 আগে একটা অনুষ্ঠান হয়ে গেল, কি? জগন্নাথের রথ যাত্রা। তো রথ আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু হয়েছিল, কিন্তু ফেমাস কোথাকার? ফেমাস হলো কিন্তু ওড়িশার। তো রথ যাত্রা কোন স্টেটের যদি বলে, অ্যান্সার হবে ওড়িশা রাজ্যের। তাছাড়া আরআরবিতে কিন্তু বহুবার দিয়েছিল নুয়াখাই ফেস্টিভ্যাল। নুয়াখাই ফেস্টিভ্যাল মানে রেলের এক্সামে। তো নুয়াখাই ফেস্টিভ্যাল কোন স্টেটের? নুয়াখাই ফেস্টিভ্যালটা হলো ওড়িশা রাজ্যের। আরেকটা লিখে রাখো, রাজা পারভা। রাজা রাজা পারভা, এটাও হলো ওড়িশা রাজ্যের। আচ্ছা, একটা কথা প্রত্যেককে বলে রাখি, তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছো যাদের শুধুমাত্র টার্গেট ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের। তো তাদেরকে বলবো, এই যে তোমাদের পুলিশের ক্লাস চলছে, এই ক্লাসের পাশাপাশি এই চ্যানেলে আরো দুটো এক্সামের জন্য, যেমন পিএসসি এক্সাম এবং এসএসসি এক্সামের জন্য কিন্তু জিকেজিএস এর ক্লাস চলছে। তো সেই ক্লাসগুলোও কিন্তু তোমরা ফলো করবে। অর্থাৎ এটাই বলতে চাচ্ছি যে যে সমস্ত এক্সামের তোমাদের জিকেজিএস একটা টপিক হিসাবে আছে, তো প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে যে 3টে সাবজেক্টের আলাদা আলাদা জিকেজিএস এর ক্লাস চলছে, তো সেই ক্লাসগুলো প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ পুলিশের জন্য প্রিপারেশন নিলেও তোমাদের পিএসসির যেখানে পড়ানো হচ্ছে বা এসএসসিতে যা পড়ানো হচ্ছে সেগুলো ইম্পর্টেন্ট। একইভাবে তুমি যদি পিএসসির জন্য প্রিপারেশন নাও, তো এখানে ডাব্লিউবিপি ক্লাসে যা পড়াচ্ছি সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। একটা কথা মাথায় রাখবে, এই যে 3টে আলাদা আলাদা সেপারেট ক্লাস চলছে, 3টে জায়গায় কিন্তু 3 রকম টপিক নিয়ে তোমাদের জিকেজিএস কভার করানো হচ্ছে। অর্থাৎ এখানে যা পড়ানো হবে ওখানে সেটা হবে না, ওখানে যেটা হবে অপোনেন্ট যেটা আছে সেটাতে হবে না। তো এইভাবে ট্রায়াঙ্গেল বলতে পারো, যে ট্রায়াঙ্গেল ভাবে কিন্তু তোমাদের ক্লাসগুলো চলছে। তো প্রত্যেককে বলবো এই চ্যানেলে অন্য যে দুটো জিকেজিএস এর ক্লাস চলছে সেগুলো ফলো করতে, কারণ সেখান থেকেও এক্সামে কোশ্চেন আসবে। বারবার বলেছি এর আগের ক্লাসগুলোতে, এটা কিন্তু খেয়াল রাখবে। নেক্সট স্টেট লেখো ওড়িশা পরে। এখানে কি কি হয়ে গেল একবার দেখে নি। কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মিজোরাম, নাগাল্যান্ড, এদিকে অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়। আচ্ছা, নেক্সট লেখো এখান থেকে পাঞ্জাব। পাঞ্জাবটা এখনো হয়নি। পাঞ্জাবে লেখো লোহরি। লোহরি। আরেকটা লেখো বৈশাখী, যেটা এক্ষুনি বললাম যে বৈশাখী। অমৃতসরের জালিয়ানা ওয়ালাবাগ যে কাণ্ডটা বললাম সেটা হয়েছিল পাঞ্জাবের। বৈশাখী, তো বৈশাখী উৎসব কিন্তু পাঞ্জাবেও হয়, হরিয়ানাও হয়। এবার তোমাদের ডাউট হতে পারে যে অপশানে কোনটা মার্কিং করব। তো অপশানে দুটো অপশান কিন্তু কখনোই দেবে না। পাঞ্জাব দিলে হরিয়ানা দেবে না, হরিয়ানা দিলে পাঞ্জাব দেবে না, এটা খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন লেখো এখান থেকে, নেক্সট স্টেট লেখো রাজস্থান। রাজস্থান রাজস্থানের থেকে সব থেকে ফেমাস যেটা বহুবার এক্সামে দিয়েছে, পুষ্কার মেলা। পুষ্কার মেলা কোন স্টেটের? রাজস্থানের। এছাড়া আরো দুটো লিখে নাও, লেখো তেজ, লেখো বুন্দি, লেখো গাঙ্গর। গ্যাংগর। নেক্সট স্টেট লেখো তামিলনাড়ু। তামিলনাড়ু।
তামিলনাড়ুর ফেমাস ফেস্টিভ্যাল হলো পোঙ্গাল, বহুবার এক্সামে দিয়েছে পোঙ্গাল। আচ্ছা, যেগুলো বহুবার দিয়েছে সেগুলো আমি পুরোটা লিখিয়ে নেওয়ার পরে একবার মার্কিং করে দেবো, কিন্তু শুধুমাত্র সেগুলো পড়লে হবে না, বাকিগুলো থেকেও কিন্তু এক্সামে কোশ্চেন থাকবে। আর একটা লেখো থাই পুসাম, থাই থাই পুসাম, পোঙ্গাল অ্যান্ড থাই পুসাম হলো তামিলনাড়ুর তামিলনাড়ুর ফেস্টিভ্যাল। নেক্সট লেখো তেলেঙ্গানা, তেলেঙ্গানা, তেলেঙ্গানা। তেলেঙ্গানা থেকে লেখো বোনালু, বোনালু ফেস্টিভ্যাল। আর একটা লেখো বাথকুম্মা। এই দুটোই কিন্তু রেলের এক্সামে বহুবার রিপিট করেছে। তোমরা এনটিপিসির এক্সাম বলো বা তোমাদের যে গ্রুপ ডির এক্সাম হয়েছিল 2022-23 সাল নাগাদ, এই দুটো এক্সামে কিন্তু এই বোনালু বাথকুম্মা বহুবার, আর ওড়িশার নুয়াখাই আর ওদিকে নাগাল্যান্ডের হর্নবিল, এইগুলো কিন্তু বহুবার রিপিট করেছে। বাথকুম্মা, বাথকম্মা। নেক্সট লেখো ত্রিপুরা, ত্রিপুরা। ত্রিপুরা থেকে কারচি পূজা বা খারচি পূজা, এটা সম্ভবত তোমাদের 8টা-10টা ক্লাস আগে কিন্তু পড়িয়েছি। খারচি পূজা কোন স্টেটের? ত্রিপুরা রাজ্যের। নেক্সট আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলে আসো। ওয়েস্ট বেঙ্গলের ফেমাস ফেস্টিভ্যালের মধ্যে দুর্গা পূজা, দুর্গা পূজা। দুর্গা পূজা কিন্তু আলাদা স্টেটেও হয়, যেমন তোমরা পুজোর সময় দেখেছো মুম্বাই, দিল্লি বা বিদেশেও হয়ে থাকে, কিন্তু মেনলি কোথায়, সব থেকে বেশি কোথায় হয়? ওয়েস্ট বেঙ্গলে। আর লাস্ট লেখো উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে সব থেকে ফেমাস হলো রামনবমী, রামনবমী অ্যান্ড গঙ্গা আরতি, গঙ্গা আরতি। তো প্রায় এখানে দেখতে পারো সবগুলো গুণে স্টেটগুলো প্রায় এর মধ্যে 15 থেকে 20টা কিন্তু স্টেট আমি এখানে লিখিয়ে দিয়েছি, এবং প্রত্যেকটাই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বহুবার এক্সামে রিপিট হয়েছে সেগুলো একটুখানি হাইলাইটেড করে দিচ্ছি। উগাডি, উগাডি অন্ধ্রপ্রদেশের উগাডি বহুবার দিয়েছে। তারপর ভোগালী বিহু, বিহু বহুবার দিয়েছে। অম্বুবাচী মেলা, এটাও বহুবার দিয়েছে। ছট পূজা বহুবার দিয়েছে। নেক্সট আসো উত্তরায়ণ, উত্তরায়ণটাও কিন্তু অনেকবার দিয়েছে। তারপর বৈশাখী উৎসব, এটাও কিন্তু দিয়েছে বৈশাখী উৎসব। নেক্সট আসো এখানে উগাডি, উগাডিও দিয়েছে বহুবার। খজুরাহ ফেস্টিভ্যাল, ওনাম ফেস্টিভ্যাল, এখানে গুড়ি পাড়ভা, গুড়ি পাড়ভা, গণেশ চতুর্থী মহারাষ্ট্রের। তারপরে চাফচার কুট, এটাও বহুবার দিয়েছে। হর্নবিল, এটাও বহুবার দিয়েছে। তারপর নুয়াখাই ফেস্টিভ্যাল, এটাও কিন্তু বহুবার দিয়েছে। পুষ্কর মেলা রাজস্থানের, এটাও কিন্তু বহুবার দিয়েছে। নেক্সট বোনালু অ্যান্ড বাথকুম্মা, এটা কিন্তু বহুবার দিয়েছে। পোঙ্গাল, পোঙ্গালটাও কিন্তু বহুবার দিয়েছে। তো এইগুলো কিন্তু মোস্ট টাইম অফ এর আগে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হয়েছে সেগুলোতে মোস্ট টাইমে এই কোশ্চেনগুলো দেখা গিয়েছে। এর পাশাপাশি বাকি যেগুলো লিখিয়েছি এগুলোও কিন্তু কোনো না কোনো এক্সামে দিয়েছে এবং এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটা ছোট ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পুলিশ স্পেশাল ক্লাস, যার মধ্যে জেল পুলিশ, কেপি কনস্টেবল, ডাব্লিউবি কনস্টেবল, ডাব্লিউবি এসআই এর প্রিলিমস মেন্স সবকিছুরই জিকে জিএস কিন্তু এই সিরিজের মধ্যে কভার করানো হবে। এছাড়া আদার্স যে এক্সামের নামগুলো এখানে দেখতে পাচ্ছ, যেমন পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, এছাড়া এসএসসির সমস্ত এক্সামগুলো, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যাচ্ছে রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবেও পরবর্তীতে তোমাদের সময় মতো ক্লাসগুলো দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে আবারও ক্লাসের শুরুতে রিকোয়েস্ট করেছি, এখনও রিকোয়েস্ট করছি, কেউ ক্লাসটাকে ডাউনলোড করে দেখবে না। লাইভ দেখতে যদি না পাও, রেকর্ডেড হিসেবে ক্লাস থেকে যাচ্ছে, তোমরা এক্সামের আগে পর্যন্ত কিন্তু রেকর্ডেড হিসেবে ক্লাস দেখতে পারবে, কিন্তু রিকোয়েস্ট থাকছে অনলাইনে দেখবে, কেউ ডাউনলোড করে দেখবে না। যদি কেউ ডাউনলোড করে দেখো তো নেক্সট ক্লাস থেকে কিন্তু ক্লাসটাকে আর কেউ ডাউনলোড করবে না, এটা কিন্তু আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। এছাড়া এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার একটাই বেনিফিট যে কখন কোন ক্লাস হবে তার রুটিন আগে থেকে প্রোভাইড করা হয়। তাছাড়া
তোমাদের ক্লাস শুরু হওয়ার 2 মিনিট কি 5 মিনিট আগে কিন্তু ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করে দেওয়া হয়। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় যে গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে, যেমন নোটিফিকেশান প্রকাশিত হলে কোনো কিছুর, তারপর অ্যাডমিট কার্ড রেজাল্ট বা তোমাদের অ্যান্সার কি ইত্যাদি প্রকাশিত হলে সবার আগে হোয়াটসঅ্যাপ ব্যাচেই কিন্তু তোমাদেরকে ইনফর্ম করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে শুধুমাত্র ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল করবে না, কেউ এই নম্বরে ভিডিও কল করবে না। তো হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে কিন্তু তোমাদেরকে অ্যাড করিয়ে নেওয়া হবে। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য তোমরা পেয়ে যাবে জিকে জিএস এর ক্লাস, পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, রিজনিংয়ের ক্লাস অ্যান্ড পেয়ে যাবে ইংলিশের ক্লাস, সম্পূর্ণ ফ্রিতে পাবে এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাসের জন্য আমাদের কিন্তু আরেকটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। চ্যানেলের লোগোটা এখান থেকে দেখে নাও, যেহেতু চ্যানেলটা নতুন তো চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করলে আমাদের নতুন ম্যাথের চ্যানেলে চলে যেতে পারবে এবং সেখানে কিন্তু রেগুলার বেসিসে ক্লাস চলছে। এবং যেহেতু চ্যানেলটা নতুন তাই তোমাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে নাও, এবং এটাকেও যদি সাবস্ক্রাইব না করে থাকো এই চ্যানেলকে, এটাকেও সাবস্ক্রাইব করে নাও। রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, তো রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। নেক্সট কোশ্চেন চলে আসো, মর্নিং নিউজ। এই যে খবরের কাগজটা কোথা থেকে প্রকাশিত হয়? মর্নিং নিউজ কোন দেশের খবরের কাগজ? তো মর্নিং নিউজ হলো বাংলাদেশ, আমাদের প্রতিবেশী বাংলাদেশ, যেখানে এত বড় একটা ঝামেলা চলছে, সেই বাংলাদেশের একটা খবরের কাগজ হলো মর্নিং নিউজ। যেহেতু বাংলাদেশ এখন হাইলাইটেড আছে, তো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনটা কিন্তু মনে রাখবে। ব্রিটেনের, এখান থেকে ব্রিটেনের কিছু ইম্পর্টেন্ট নিউজ পেপার আলোচনা করে দিই, দুটো বলবো। একটা হলো দ্য মিরর, দ্য মিরর এসএসসির এক্সামে দিয়েছিল এটা, দ্য মিরর। আরেকটা হলো ডেইলি রেকর্ড, ডেইলি ডেইলি রেকর্ড। কোন স্টেট, কোন দেশের? ব্রিটেনের। চায়নার থেকে একটা মনে রাখো, রেড ফ্ল্যাগ, রেড রেড ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ। রাশিয়ার থেকে দুটো মনে রাখো, একটা ওজভেস্টিয়া, ওজভেস্টিয়া, আরেকটা মনে রাখো প্রোভোডা, প্রোভোডা। নেক্সট লেখো, ক্রিস্টিনা বর্তমান নাম কি? ক্রিস্টিনার বর্তমান নাম কি? তো ক্রিস্টিনার বর্তমান নাম হলো নরওয়ের ওসলো, ওসলো হলো ক্রিস্টিনার বর্তমান নাম। ইথিওপিয়া, ইথিওপিয়ার কিন্তু আগের নাম কি ছিল, এরকম কোশ্চেন দিতে পারে। তো যেমন ওসলোর আগের নাম ছিল কি? ক্রিস্টিনা, তেমনি ইথিওপিয়ার আগের নাম ছিল অ্যাবিসিনিয়া। কি ছিল? অ্যাবিসিনিয়া, অ্যাবিসিনিয়া। জাকার্তা, জাকার্তার আগের নাম কি ছিল? আগের নাম ছিল বাটাভিয়া, বাটাভিয়া, বাটাভিয়া। জেইরি, জেইরির আগের নাম কি ছিল? জেইরির আগের নাম ছিল কঙ্গো। আচ্ছা, এখানে একটা কথা একটুখানি বলে রাখছি, এই যে আমি এখানে অ্যারো চিহ্ন দিয়ে ইথিওপিয়া, অ্যারো চিহ্ন দিয়ে অ্যাবিসিনিয়া, জাকার্তা দিয়ে বাটাভিয়া, আর জেইরি অ্যারো চিহ্ন দিয়ে কঙ্গো লিখেছি, এটা আমি কেন পিডিএফে দেওয়া প্রোভাইড করা বন্ধ করেছি, কারণ হলো, কারণ তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট এমন আছে যারা শুধুমাত্র পিডিএফ ডাউনলোড করে পড়ো। এবার তুমি যদি ক্লাসটা না দেখো, এই ক্লাসে যারা ক্লাসটা দেখছো তারা যেমন জেনে গেলে যে এদের প্রিভিয়াস নামটা আমি এখানে পাশে লিখেছি। ক্লাস যদি না তোমরা দেখো, না দেখে যদি তোমরা শুধুমাত্র পিডিএফ ডাউনলোড করো, তাহলে এই জিনিসগুলো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় এবং এর ফলে একটা রিউমার ছড়ায়, একটা ভুল তথ্য ছড়ায়, কি যে অমুক চ্যানেল বা অমুক চ্যানেলের অমুক টিচার ভুলভাল পড়ায়। তো সেই কারণেই কিন্তু আমি এই যে এগুলো বোর্ড ওয়ার্কিংগুলো, এগুলোকে এখন থেকে আর প্রোভাইড করব না, কারণ এর আগে যে তোমাদের প্রায় 20টা না 22টা মতো পিডিএফ প্রোভাইড করা হয়েছে অলরেডি, তো সেখানে কিন্তু প্রোভাইড করেছি, কিন্তু এখন থেকে আর প্রোভাইড করা হবে না। আরেকটা কথা,
আমরাও মানুষ, আমাদেরও কোথাও না কোথাও কিন্তু সিলি মিস্টেক হতে পারে। যদি মনে হয় যে কোথাও কোনো কোশ্চেনে যে কোনো জায়গায় সিলি মিস্টেক তোমাদের মনে হচ্ছে, তো সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমরা সেটা কিন্তু নেক্সট ক্লাসে তোমাদেরকে সেটাকে রিকভারি করে দেবো, মানে নেক্সট ক্লাসে সেগুলোকে আমরা সংশোধন করে দেবো। তো কারণ আমাদের পার ডে প্রায় 4 থেকে 5টা ক্লাস থাকে, এবং তাদের যে এই যে ক্লাসটা চলছে এর যে 20টা কোশ্চেন রেডি করা, 20টা কোশ্চেন তৈরি করা, এবং এরকম আরও অনেক তোমাদের যে এক্সট্রা ফ্যাক্টগুলো লেখানো হচ্ছে এগুলোকে কালেকশন করা, কোনটা কোন এক্সামে আসছে বা প্রিভিয়াস ইয়ারের জন্য কোনটা মানে কোনটা এসেছিল, কোনটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, এগুলোর জন্য কিন্তু অনেকটাই আমাদের প্রেশার থাকে। সেই কারণে হয়তো সিলি মিস্টেক হতে পারে কোনো কারণে। তো সেটা যদি তোমাদের মনে হয় কোনো কোশ্চেনে অফেন্সিভ না হয়ে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাও, জানালে সেটা কিন্তু আমরা পরবর্তী ক্লাসে সেটাকে সলভ করার চেষ্টা করব। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন স্থানটা শ্বেত হস্তির দেশ নামে পরিচিত? আচ্ছা, এটা বললাম এই কারণে, কারণ তোমাদের মধ্যে একজন আমি দেখেছিলাম, তার নামটা আমি বলছি না, সে কিন্তু অনেকটাই অফেন্ড হয়েছিল এবং ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করছিল অনেকটাই, মানে ব্যাড ল্যাঙ্গুয়েজ বলতে একদমই মানে পাতি ব্যাড ল্যাঙ্গুয়েজ যেটা বলতে যায় বলা চলে। তো অফেন্সিভ হবার অত অফেন্সিভ হবার দরকার নেই। আর যারা ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করছে তাদেরকে আমি রিপ্লাই দেবো বলে এটা মানে রিপ্লাইয়ের আশা রাখবে না, রিপ্লাই আমি দেবো না তাদেরকে। তো তোমরা বলতে পারো যে এই কোশ্চেনটা স্যার ডাউট আছে, মনে হচ্ছে এটা হতে পারে, এটা ভুল বলেছেন আপনি, এরকম হয়তো বলতে পারো। তো আমরা সেটা রিচেক করব, যদি ঠিক মনে হয় তো আমরা সাথে সাথেই বলে দেবো, আর যদি মনে হয় না কোথাও ভুল আছে তো সেটাকে কারেকশন করে পরবর্তী ক্লাস হোক বা সেই কমেন্ট বক্সে তো অবশ্যই আমরা জানাবো, এবং তার পরবর্তী ক্লাসে আমরা সেটাকে কিন্তু কারেকশন করে দেবো। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন স্থানটি শ্বেত হস্তির দেশ নামে পরিচিত? শ্বেত হস্তির দেশ নামে পরিচিত হলো থাইল্যান্ড। থাইল্যান্ড, থাইল্যান্ড, থাইল্যান্ড নামে পরিচিত। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে এটা ভেবো না অনেকে যে চ্যানেলটা ছোট বলে যে কোনো স্টেপ নেওয়া হবে না ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য, এটা ভুল ভাবছো। ফার্স্ট টাইম যে করেছো তার নামটা আমি বলছি না, আমি স্ক্রিনশট দিতে পারতাম, বলছি না, বা তার নামও আমি বলবো না। তো নেক্সট টাইম থেকে ওয়ার্নিং থাকছে, যদি ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করো মানে রিলেটেড মানে ক্লাস রিলেটেড কোনো প্রসঙ্গ ছাড়া তোমরা যদি অন্য কিছুর জন্য ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে তোমরা কোনো কিছু কমেন্ট করো, তার এগেনস্টে কিন্তু তোমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এটা কিন্তু মাথায় রাখবে। যাই হোক, কোশ্চেন কি, কোশ্চেন হলো, আর কোনো অসুবিধা থাকলে সেটা এমনি তোমরা নর্মালি বলতে পারো যে এই কোশ্চেনটা বুঝতে পারিনি, বা এই কোশ্চেনে কোনো কিছু ভুল হয়েছে, বা এই কোশ্চেন স্যার মনে হচ্ছে যে আপনি এটা ভুল বলেছেন, এটা এটা কোনো ব্যাপার না, এটা তোমরা বলতে পারো, আমরা সেটা রিচেক করে দেখবো, ঠিক হলে ঠিক থাকবে, ভুল হলে আমরা সেটা পরবর্তী ক্লাসে চেঞ্জ করে দেবো। আচ্ছা, এখান থেকে আরো দুটো 3টে ফ্যাক্ট এখান থেকে লেখাবো। এখানে শ্বেত হস্তির দেশ কি বললাম? থাইল্যান্ড বললাম, শ্বেত হস্তির দেশ। কোশ্চেন দেয় কি, কোশ্চেন দেয় যে সহস্র হস্তির দেশ, সহস্র, সহস্র হস্তির দেশ, সহস্র হস্তির দেশ নামে পরিচিত কোন দেশটা? তো সহস্র হস্তির দেশ নামে পরিচিত হলো লাওস। তো সহস্র হস্তির দেশ লাওস, আর শ্বেত হস্তির দেশ কি? শ্বেত হস্তির দেশ হলো থাইল্যান্ড। মায়ানমার, আর ফ্রিতে ক্লাস পাচ্ছ বলে যে এটাকে মিস ইউজ করবে, এটা করো না তোমরা। যেখানে পেড ক্লাস দেখো, মানে টাকা দিয়ে যেখানে পড়ো, পরিষ্কার বাংলা ভাষায় বলছি, বা এবিসিডি যে কোনো ইনস্টিটিউশনে পড়বো, তার সঙ্গে তোমরা আমাদের এই ক্লাসের যদি ফার্স্ট স্টুডেন্ট হয়ে থাকো তাদেরকে একটা কথা বলছি, এই ক্লাস থেকে 3 থেকে 4টে ক্লাস আগে নিজেরা করে দেখো, তার সাথে ডিফারেন্স বোঝো যে কোনটা ভালো লাগছে, যে এখানে ভালো লাগছে কি ওখানে ভালো লাগছে। যদি ভালো লাগে তোমরা ক্লাস এই চ্যানেল থেকে কন্টিনিউ করতে পারো, যদি না লাগে সেটা আপ টু তোমাদের ব্যাপার, সেটা আর ওপরে কোনো প্রেশারাইজ করা হচ্ছে না। তবে ক্লাস স্কিপ করে দেখবে না, কারণ স্কিপ করে দেখলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। যারা স্কিপ করে দেখছো তাদেরকে প্রথমেই বলছি যে ক্লাস দেখার দরকার নেই। মায়ানমার কি? মায়ানমারকে বলা হয় গোল্ডেন প্যাগোডার দেশ। মায়ানমারকে বলা হয় গোল্ডেন, গোল্ডেন প্যাগোডার দেশ, গোল্ডেন প্যাগোডার দেশ। ফ্রি ক্লাস বলে যে উল্টো পাল্টা গালাগালি দিয়ে চলে গেলাম, নেক্সট থেকে কিন্তু স্টেপ নেওয়া হবে, পরিষ্কার কথা, মানে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করলে স্টেপ নেওয়া হবে, পরিষ্কার কথা। কুইটো, কুইটোকে বলা হয় কি? কুইটোকে বলা হয় চির বসন্তের দেশ। কুইটোকে বলা হয়
চির বসন্তের দেশ। আর একটা কথা বলতে পারি, যে ওই পেড যে সমস্ত ক্লাসগুলো চলে, অনলাইন হোক বা অফলাইন হোক, আর নিজেরা 3-4টে ক্লাস দেখার পরে অবভিয়াসলি ডিফারেন্স বুঝতে পারবে যে কোনটা বেটার। আমি নিজে মুখে বলছি না। তো যেগুলো লেখানো হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই বাড়িতে, বারবার যেটা বলি, রিভিশন করার কথা। লেখালাম, খাতায় নোট ডাউন করলে, খাতায় ঝাঁপে পড়ে থাকলো, পড়লাম না, সেটা আলাদা ব্যাপার। সেটা কিন্তু তার জন্য দায়ী আমরা না। কারণ তোমাদের যেগুলো পড়ানো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, এবং এই জিনিসগুলো যেগুলো বারবার বলি রিভিশন করো, রিভিশন না করলে কিন্তু মনে থাকে না, এটা কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, নেক্সট লেখো, এখান থেকে আরো দুটো লেখাবো। উদীয়মান সূর্যের দেশ। উদীয়মান সূর্যের দেশ। উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? উদীয়মান সূর্যের দেশ জাপান। জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ। আরেকটা লেখো, বজ্র ড্রাগনের দেশ। বজ্র ড্রাগনের দেশ বলা হয় ভুটানকে। ভুটানকে বলা হয় কি? বজ্র ড্রাগনের দেশ। নেক্সট কোশ্চেন, লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত? তো লেডি উইথ দ্য ল্যাম্প যারা নার্সিং প্রফেশন বা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত, তারা আশা করি, বিশেষ করে নার্সিং প্রফেশন, তারা আশা করি যা অ্যান্সার তাদের জানা আছে, কারণ এনার উদ্দেশ্যেই কিন্তু নার্সেস ডে পালন করা হয়ে থাকে। তো অ্যান্সার কি হবে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর লেখা বইয়ের, সরি, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইনি কিন্তু লেডি উইথ দ্য ল্যাম্প নামে কিন্তু পরিচিত। বাকি যে কোশ্চেনগুলো আছে এগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউর সাথে আমরা রিলেট করাই। তোমাদের এসএসসির ক্লাসে কিন্তু পড়িয়েছি মাদার টেরেসার উপর থেকে। কি পড়িয়েছি যে প্রথম ভারতীয় মহিলা হিসাবে শান্তির ওপর নোবেল পুরস্কার কে পেয়েছেন? প্রথম ভারতীয় মহিলা হিসাবে, প্রথম ভারতীয় মহিলা হিসাবে পিস, শান্তির জন্য, পিসের ওপর নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ কে পেয়েছে? মাদার টেরেসা পেয়েছে। কত সালে পেয়েছে? এটাও কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছে। 1979 সালে পেয়েছে। এবং এর ঠিক পরের বছর মাদার টেরেসাকে 1980 সালে আরো একটা গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, অর্থাৎ ভারতের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড। তাকে কি বলা হয়? ভারত রত্ন। ভারত রত্ন এসএসসির ক্লাসে কিন্তু পড়ানো হয়ে গেছে অলরেডি, বারবার বলছি সেই ক্লাসগুলো দেখবে। এক্সাম পয়েন্টের এক্সামের জন্য কিন্তু সেই ক্লাসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মানে এসএসসির ক্লাস, পিএসসির ক্লাস এবং এই পুলিশের ক্লাস, প্রত্যেকটা ক্লাসই কিন্তু ইম্পর্টেন্ট, এবং ওখানে পড়ানো হয়ে গেছে বলে এখানে কিন্তু আমি আর ওটা নিয়ে বেশি ডিসকাস করব না। টেজি থমাস সম্ভবত এর আগের দিনের ক্লাসেই পড়িয়েছিলাম। কি পড়িয়েছিলাম? মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলেছিলাম এপিজে আব্দুল কালাম, আর মিসাইল ওম্যান অফ ইন্ডিয়া কি বলেছিলাম? টেজি থমাস। ভিকাজি কামা থেকে তোমরা রিলেট করো। ফার্স্ট পার্সন প্রথম ব্যক্তি হিসাবে যিনি বিদেশের মাটিতে ভারতের ফ্ল্যাগ, তিনি কিন্তু ভারতের ফ্ল্যাগ উড়িয়েছিলেন। তো ফার্স্ট পার্সন টু হোস্ট দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ, to host the Indian flag in foreign country বা in foreign land, in foreign land। কত সালে এটা? 22 অগাস্ট 1907 সালে। 22 অগাস্ট 1907 সালে, সালটা মনে রাখবে। প্রথম ব্যক্তি হিসাবে ভারতের ফ্ল্যাগ বিদেশের মাটিতে উত্তোলন করেছিলেন, তার নাম কি? ভিকাজি কামা। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি দ্রুত বেস ক্যাম্প থেকে মাউন্ট এভারেস্ট জয় করেছেন? তো তার নাম কি? তার নাম হলো প্রেমাদর্জি শেরপা। দ্রুত বেস ক্যাম্প থেকে মাউন্ট এভারেস্ট কিন্তু
ইনি জয় করেছিলেন। কত টাইম ইনি নিয়েছিলেন বেস ক্যাম্প থেকে মাউন্ট এভারেস্টের শীর্ষ পর্যন্ত পৌঁছাতে? 8 ঘন্টা 10 মিনিট, 8 hour and 10 minute কিন্তু তিনি টাইম নিয়েছিলেন। মাত্র 8 ঘন্টা 10 মিনিটে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। আচ্ছা, মাউন্ট এভারেস্ট থেকে বহু তোমাদের কোশ্চেন দিয়েছে। মাউন্ট এভারেস্ট থেকে সব থেকে যে কোশ্চেনটা, মাউন্ট এভারেস্টের হাইট কত? তো হাইট হলো 8,848.86 মিটার। এক্স্যাক্ট ভ্যালু মনে রাখবে, 8,848.86 মিটার। এবার এক্সামের ক্ষেত্রে বলি, এক্সামে গিয়ে দেখলে যে এই 0.86 মিটার নেই, এর আশেপাশে কোনো একটা অপশান আছে, তো এর সব থেকে নিয়ারেস্ট যে অপশানটা, সেই অপশানটা কিন্তু তোমরা মার্কিং করবে। আচ্ছা, মাউন্ট এভারেস্ট থেকে কিছু ফ্যাক্ট এখান থেকে বলবো। লেখো এখানে, ফার্স্ট মাউন্ট এভারেস্টে কে উঠেছিলেন? ফার্স্ট ক্লাইম্বার। আচ্ছা, একটু লেফট হ্যান্ড সাইডে ঘেঁষে লিখি। এখানে লেখো, ফার্স্ট ক্লাইম্বার of Mount Everest, of Mount Everest, মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ব্যক্তিকে। তো এখান থেকে দুটো ভাগে ভেঙে নাও, এখানে লেখো, এখান থেকে লেখো ওয়ার্ল্ড, একটা পৃথিবীর জন্য, আর একটা ভাগ লেখো ইন্ডিয়া, আর একটা ভাগ কি লেখো? ইন্ডিয়া। ওয়ার্ল্ডকে আবারও দুটো ভাগে ভাঙো, এখান থেকে দুটো ভাগে ব্রেক করো ওয়ার্ল্ডকে। একটা লেখো মেল, আর একটা লেখো এখানে ফিমেল, মেল ফিমেল। একইভাবে ইন্ডিয়াকেও দুটো ভাগে ব্রেক করো, এখানে লেখো মেল এবং এটাকে ব্রেক করো করে লেখো ফিমেল, মেল অ্যান্ড ফিমেল। এইখান থেকে 4টে কোশ্চেন হয়ে গেল। কোশ্চেন দেবে যে মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ব্যক্তিকে, তো অ্যান্সার কি হবে? সে মেল উল্লেখ করুক আর ফিমেল উল্লেখ করুক, যাই দিক না কেন একটাই অ্যান্সার হবে। সরি, মেল ফিমেল যদি উল্লেখ না থাকে, তখন যে প্রথম ব্যক্তি হিসেবে কে মাউন্ট এভারেস্ট উঠেছিলেন, তো দুজন ব্যক্তি প্রথম উঠেছিলেন। কে কে? একজন হলেন এডমান্ড হিলারি, এডমান্ড হিলারি। আরেকজন ব্যক্তি যিনি মাউন্ট এভারেস্ট উঠেছিলেন ওই একসাথেই, তার নাম হলো তেনজিং নোরগে, তেনজিং নোরগে। এডমান্ড হিলারি, ইনি কোথা থেকে, মানে কোন দেশ থেকে বিলং করেন? তো ইনি নিউজিল্যান্ড থেকে বিলং করেন। আর তেনজিং নোরগে, ইনি হলেন নেপালের বাসিন্দা। কোথাকার? ইনি হলেন নেপালের বাসিন্দা। কত সালে উঠেছিলেন? 1963 সালে, মনে রাখবে, সরি 1953 সালে, 1953, 1953 সালে এরা প্রথম দুজন ব্যক্তি যারা কিন্তু মাউন্ট এভারেস্ট জয় করেন। তো বিশ্বের প্রথমে মাউন্ট এভারেস্ট জয় করেন কে যদি কোশ্চেন দেয়, তো অ্যান্সার হবে এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে। বিশ্বের প্রথম মহিলা হিসাবে কে মাউন্ট এভারেস্ট জয় করেন? তো প্রথম মহিলা হিসেবে জয় করেন জুনকো তাবেই। কোথাকার বাসিন্দা, মানে কোন দেশের? তো জুনকো তাবেই হলো জে ফর জাপানের তিনি বাসিন্দা। কত সালে তিনি মাউন্ট এভারেস্ট জয় করেন এই জুনকো তাবেই? তো জুনকো তাবেই 1975 সালে ইনি মাউন্ট এভারেস্ট কিন্তু জয় করেছিলেন। আচ্ছা, নেক্সট চলে আসো ভারতে, ইন্ডিয়ার প্রথম পুরুষ হিসাবে কে মাউন্ট এভারেস্ট জয়লাভ করেছিলেন? এটা অতটা এক্সামে দেয়নি, তবু নামটা মনে রাখবে কারণ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আফতার সিং চিমা। আর ফিমেলের নামটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে যে প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে মাউন্ট এভারেস্ট জয়লাভ করেছিলেন? নাম
বৈচেন্দ্রী পাল, বৈচেন্দ্রী পাল। তাহলে এখান থেকে 4টে কোশ্চেন হয়ে গেল যে প্রথম বিশ্বের মধ্যে প্রথম কে মাউন্ট এভারেস্ট জয়লাভ করেছিলেন, এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে। প্রথম পুরুষ বললেও ওই একই অ্যান্সার হবে। প্রথম মহিলা হিসেবে কে? প্রথম মহিলা হিসেবে জুনকো তাবেই। আর প্রথম ভারতীয় পুরুষ হিসেবে আফতার সিং চিমা, অ্যান্ড প্রথম ভারতীয় মহিলা হিসাবে কে? বৈচেন্দ্রী পাল। আচ্ছা, এখনো কিন্তু মাউন্ট এভারেস্ট থেকে আরো কিছু কোশ্চেন আছে যেগুলো বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। তো ফার্স্ট নেক্সট এখান থেকে লেখো, নেক্সট পেজে এখান থেকে, ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান, প্রথম ভারতীয় মহিলা হিসাবে দুবার মাউন্ট এভারেস্টে কে উঠেছেন? ফার্স্ট ইন্ডিয়ান, ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান, ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু ক্লাইম মাউন্ট এভারেস্ট, টু ক্লাইম মাউন্ট এভারেস্ট, টু ক্লাইম মাউন্ট এভারেস্ট টুয়াইস, দুবার, টুয়াইস, দুবার কে উঠেছেন? প্রথম ভারতীয় মহিলা হিসাবে দুবার মাউন্ট এভারেস্টে কে উঠেছেন? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সন্তোষ যাদব। রিসেন্টলি এক্সামে কোশ্চেন দিয়েছে, মনে রাখবে, সন্তোষ, সন্তোষ যাদব, সন্তোষ যাদব, সন্তোষ যাদব। নেক্সট কোশ্চেন এখান থেকে দেবে যে মাউন্ট এভারেস্টে ওটা সব থেকে বেশি বার কে উঠেছে মাউন্ট এভারেস্টে? হাইয়েস্ট, হাইয়েস্ট নাম্বার অফ টাইম, হাইয়েস্ট নাম্বার অফ টাইমস, highest number of times to reach the summit, to reach the summit কে উঠেছে? কতবার উঠেছে যদি দেয়? 30 বার উঠেছে, 30 টাইমস, 30 বার উঠেছে। কে উঠেছে এই 30 বার? কামিরিতা শেরপা, কামিরিতা, কামিরিতা শেরপা, নেপালের বাসিন্দা। কোথাকার? নেপাল, নেপালের বাসিন্দা কামিরিতা শেরপা 30 বার মাউন্ট এভারেস্টে চড়ার তিনি কিন্তু রেকর্ড করেছেন। আগে 25টা ছিল, ধীরে 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 ধীরে, মানে 2022-এ 25 বার ছিল, ধীরে 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 2024-এর মধ্যে তিনি কিন্তু 30 বার মাউন্ট এভারেস্টের শিখরে উঠেছেন। আচ্ছা, কোশ্চেন দেবে যে সব থেকে দ্রুততম, যেমন কোশ্চেন ছিল এখানে সব থেকে দ্রুততম মাউন্ট এভারেস্টে ওঠা ব্যক্তিকে, তো তার নাম হলো প্রেমা দার্জি শেরপা। ইনি একজন কে ছিলেন? মেল ছিলেন, পুরুষ ছিলেন, মেল। তো কোশ্চেন এখান থেকে দিতে পারে যে প্রথম মহিলা হিসাবে কে মাউন্ট এভারেস্ট দ্রুত জয় লাভ করেছেন? তো এখানে লেখো ফাস্টেস্ট, ফাস্টেস্ট ওম্যান, fastest woman to climb, fastest woman to climb the summit, fastest woman to climb the summit, তার নাম কি? তার নাম হলো ফুনজো ঝাঙ্গুমা, ফুনজো ঝাঙ্গুমা লামা, ফুনজো, ফুনজো ফুনজো ঝাঙ্গুমা লামা, ফুনজো ঝাঙ্গুমা লামা। কত টাইমের মধ্যে তিনি চড়েছিলেন? তো প্রেমা দার্জি শেরপা ইনি 8 ঘন্টা 10 মিনিটে, এবং ইনি চড়েছেন কত টাইমের মধ্যে সেটা খেয়াল করো। তো ইনি চড়েছেন কিন্তু 14 ঘন্টা 14 আওয়ার 31 মিনিট, 14 ঘন্টা 31 মিনিটে ইনি কিন্তু চড়েছিলেন প্রথম মহিলা হিসেবে, ফার্স্টেস্ট ওম্যান, প্রথম মহিলা হিসেবে। এবার যদি এর রেকর্ড কেউ ব্রেক করে দেয় যখন এক্সাম হবে, সেই এক্সামের আগে এগুলো কিন্তু আপডেটগুলো তোমরা দেখে নেবে যে এগুলো আপডেট হয়েছে কিনা কোনো। তো ব্রেক তো করতেই পারে, আজকে আমি এটা পড়াচ্ছি, কালকেই হয়তো কেউ ব্রেক করে দিল এই রেকর্ডটা, কালকে হয়তো কেউ 13 ঘন্টার মধ্যে পৌঁছে গেল কোনো মহিলা, তো তখন তোমাদের রেকর্ড ব্রেক হয়ে যাবে, তখন তার নামটা মনে রাখতে হবে। নেক্সট লেখো এখান থেকে মোস্ট ওল্ডেস্ট পার্সন, সব থেকে বয়স্ক পার্সন হিসাবে, বয়স্ক ব্যক্তি হিসাবে কে মাউন্ট এভারেস্ট জয়লাভ করেছিলেন? এটাও কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছে। মোস্ট ওল্ডেস্ট পার্সন, মোস্ট ওল্ডেস্ট পার্সন হু
ক্লাইম দ্য মাউন্ট এভারেস্ট, হু ক্লাইম দ্য মাউন্ট এভারেস্ট। বয়স যখন বলবো তখন মনে হবে বয়স কোনো কিন্তু ফ্যাক্টর না, বয়সটা কোনো ফ্যাক্টর না। অনেকে বয়সকালে সিঁড়ি চড়তে পারে না, আর এই ব্যক্তি কিন্তু মাউন্ট এভারেস্ট চড়ছে। কত বছর বয়স বলছি পরে, আগে নামটা দেখে নাও। নাম হলো ইউচিরো ইউচিরো মিউরা। ইউচিরো 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 মিউরা ইউচিরো মিউরা। ইনি কোথাকার? জাপানের ব্যক্তি। কত বছর বয়স? বয়সটা মনে রাখবে, 80 বছর, 80 ইয়ার্স, 224 দিন। 80 বছর 224 দিন মানে ধরতে পারো প্রায় 81 বছর বয়সে সে কিন্তু মাউন্ট এভারেস্ট চড়েছিল। নাম কিন্তু মনে রাখবে ইউচিরো মিউরা, মোস্ট ওল্ডেস্ট পার্সন হু ক্লাইম দ্য মাউন্ট এভারেস্ট। আবারও বলছি, ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, কারণ তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট এমন আছো ক্লাস দেখো বাট লাইক করো না। তো বারবার বলছি, ক্লাসটা কিন্তু লাইক করবে এবং ডাউনলোড করে কিন্তু ক্লাসটা দেখবে না। নেক্সট কোশ্চেন আসো, মাই সেডিটিয়াস হার্ট গ্রন্থটা কে লেখে? মাই সেডিটিয়াস হার্ট, এই গ্রন্থটি কার লেখা? অরুন্ধতী রয়ের লেখা গ্রন্থ। আচ্ছা, অরুন্ধতী রয় একটা গ্রন্থ লেখার জন্য তিনি কিন্তু ম্যান বুকার প্রাইজ পেয়েছিলেন। অলরেডি এসএসসির ক্লাসে পড়িয়েছি, বুকস অ্যান্ড অথর, সেখানে কিন্তু পড়ানো হচ্ছে। তো অরুন্ধতী রায় কোন গ্রন্থের জন্য, এবং তোমাদের অ্যাওয়ার্ড সেকশনেও কিন্তু পড়ানো হয়ে গেছে, কারণ অ্যাওয়ার্ড সেকশনটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি, 3টে ক্লাস মিলিয়ে পড়িয়েছি এসএসসির ক্লাসে। তো এখান থেকে দেখো, অরুন্ধতী রায় কোন গ্রন্থের জন্য ম্যান বুকার প্রাইজ পেয়েছিলেন, সেটা বহুবার এক্সামে দিয়েছে। দ্য গড অফ স্মল থিংস, দ্য গড অফ স্মল থিংস। নেক্সট, এনার লেখা বই আরেকটা লিখে নাও, আজাদি। আরেকটা লেখো, ওয়াকিং উইথ কমরেডস, ওয়াকিং উইথ দ্য কমরেডস, কমরেডসের মানে সিপিআইএম এর কিন্তু রিসেন্টলি যিনি মুখ্যমন্ত্রী ছিলেন ওয়েস্ট বেঙ্গলের, রিসেন্টলি তিনি কিন্তু মারা গেলেন, বুদ্ধদেব ভট্টাচার্য। তো সেখান থেকে সেইভাবে রিলেট করে মানে কোশ্চেন সেটার কি কোন পার্টি করে সে তো আমরা জানি না, তিনি হয়তো কমরেডস এর ভক্ত হতে পারেন, তো কোশ্চেন দিয়ে দিতে পারে যে ওয়াকিং উইথ দ্য কমরেডস, সেই কারণে কিন্তু এটা রেখেছি বইটা। এর আগে আসেনি, কিন্তু এই মানে তোমাদের এখনকার যে পরিবেশ বা এখনকার যে কারেন্ট ফ্যাক্ট সেই রিলেট করে এইটা রেখেছি যে ওয়াকিং উইথ কমরেডস বইটা কিন্তু এক্সামে তোমাদের দিতে পারে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। ঝুম্পা লাহারি লেখো, ঝুম্পা লাহারির লেখা ফেমাস বই লিখে রাখো, দ্য নেমশেক, বহুবার দিয়েছে। এছাড়া লেখো ইন্টারপ্রিয়েটার অফ ম্যালাডাইস। এছাড়া আরেকটা বই লিখে রাখো, এনার লেখা হোয়ার অ্যাবাউটস। রাস্কিং বন্ড থেকে লেখো, রাস্কিং বন্ডের লেখা বই দ্য ব্লু আমব্রেলা, লেখো দ্য রুম অন দ্য রুফ। আরেকটা বই লিখে রাখো, দ্য গার্ল অন দ্য ট্রেন, কার লেখা? রাস্কিং বন্ড। নেক্সট কোশ্চেন,
কর্ণাটকী মিউজিকে কতগুলো মেলা কার্তাস রয়েছে? কর্ণাটকী মিউজিকে জাস্ট অনলাইন ফরম্যাটে মনে রাখবে 72টা মেলা কার্তাস রয়েছে। নেক্সট কোশ্চেন, ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর, তো এদের সদর দপ্তর অবস্থিত ব্রাসেলসে অবস্থিত। ব্রাসেল কোন দেশের মধ্যে পড়ে? বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত। কোশ্চেন দেবে, ইউরোপিয়ান ইউনিয়ন এখন টোটাল মেম্বার কটা আছে ইউরোপিয়ান ইউনিয়নের? তো আগে 28টা ছিল, একটা কমে গিয়েছে। এখন বর্তমানে মানে আজকের দিন অনুসারে বলছি, এখন আজকের দিন বলতে আগস্টের কথাই বলছি, আগস্টের তোমাদের আজকে কত? আজকে 17ই আগস্ট সম্ভবত, 17ই আগস্টে সম্ভবত নাই, আজকে 17ই আগস্টের দিন অনুসারেই বলছি। ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার কান্ট্রি কিন্তু 27টা। এবার দেখা গেল 18ই আগস্টে গিয়ে আরো আরেকটা বা 19 আগস্টে গিয়ে আরেকটা মেম্বার যুক্ত হয়ে গেল, তো তখন সেটা কারেন্ট অ্যাফেয়ার্সে আপডেট করে দেওয়া হবে। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক কোনটা? পিএনবি, আরবিআই, এসবিআই না আইসিআইসিআই? তো ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক অ্যান্সার হয়ে যাবে এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা, এখানে যে অপশনগুলো আছে প্রত্যেকটাই কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই এখানে ডিটেলসে আলোচনা করব। তো ফার্স্ট যেহেতু এসবিআই অ্যান্সার হলো, তো এসবিআই থেকেই শুরু করছি। লেখো এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তোমাদের পুলিশের এক্সামে কোশ্চেন দিয়েছিল যে এসবিআই এর পুরানো নাম কি ছিল, প্রিভিয়াস নেম কি ছিল। তো কিভাবে এসবিআই এর উৎপত্তি ভালোভাবে দেখে নাও, যদিও এর আগের যে তোমাদের 30টা ক্লাস হয়েছে তার মধ্যে 1 থেকে 2বার অন্তত কমপক্ষে আমার মনে পড়ছে পড়িয়েছি। তো এখানে আরো আরেকবার রিভিশন হয়ে যাবে যারা রেগুলার বেসিসে ক্লাস দেখছো। তো প্রথমে 3টে ব্যাংক ছিল, কি ছিল? ব্যাংক অফ ক্যালকাটা, ছিল ব্যাংক অফ ম্যাড্রাস, ছিল ব্যাংক অফ বোম্বে। ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ ম্যাড্রাস, ছিল ব্যাংক অফ বোম্বে। এই 3টে ব্যাংক হয়ে যায় কি মার্জ, একসাথে মার্জড হয়ে যায়। কত সালে? সাল মনে রাখতে হবে, 1921 সালে মার্জ হয়ে 3টে ব্যাংকের নাম, মানে যেহেতু একসাথে মার্জ হয়েছে তাহলে নাম কিছু একটা দিতে হবে, নাম রেখেছে ইম্পেরিয়াল ব্যাংক। এরপর এই ইম্পেরিয়াল ব্যাংক চলতে চলতে ভারত স্বাধীন হয়ে যায়, ভারতের সংবিধান লাগু হয়ে যায়। সংবিধান লাগু হওয়ার ঠিক 5 বছর পরে গিয়ে 1 জুলাই 1955 সালে, যে বছর সিটিজেনশিপ অ্যাক্ট লাগু হয়েছিল, কোশ্চেন দেয় যে সিটিজেনশিপ অ্যাক্ট লাগু হয়েছিল কোন বছরে, প্রথম সিটিজেনশিপ অ্যাক্ট আসে কোন বছরে? 1955। তো 1955 1 জুলাইতে এর হয় কি ন্যাশনালাইজ, বাংলাতে কি বলবো? রাষ্ট্রীয়করণ হয়ে যায়, হয়ে এই ব্যাংকের নাম চেঞ্জ হয়ে যায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই। তো এই হলো এসবিআই হিস্ট্রি। এবার যদি কোশ্চেন দেয় বা এক্সামে যে কোশ্চেনটা দিয়েছিল পুলিশের এক্সামে, এসবিআই এর প্রিভিয়াস নেম কি? প্রিভিয়াস নেম ইম্পেরিয়াল ব্যাংক। এসবিআই এর ইস্টাবলিশ কবে হয়? 1 জুলাই 1955 এসবিআই ইস্টাবলিশ হয়, এটা কিন্তু মনে রাখবে। তো এসবিআই এর যদি ইস্টাবলিশ কবে হয় জানতে চাই, অ্যান্সার কি হবে? 1 জুলাই 1955, 1955। এসবিআই এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো মুম্বাইতে হেডকোয়ার্টার অবস্থিত, মুম্বাই মহারাষ্ট্রের মধ্যে পড়ে। কোশ্চেন দেবে এসবিআই এর চেয়ারম্যান কে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ কি রিসেন্টলি চেঞ্জ হয়েছে। আগে ছিল দীনেশ কুমার খাড়া, এখন রিসেন্টলি এই আগস্ট থেকেই চেঞ্জ হয়েছে, নাম কি? ছাল্লা শ্রীনিভাসুলু শেট্টি। ছাল্লা লিখে নাও, নাম অনেকটাই বড় এবং মনেও তোমাদের রাখতে হবে। শ্রীনিভাসুলু শেট্টি বর্তমানে এসবিআই চেয়ারম্যান পদে তিনি নিযুক্ত আছেন। নেক্সট লেখো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই ফুল ফর্ম কি?
বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে ফুল ফর্ম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই আরবিআই এর ইস্টাবলিশ কবে হয়, এক্সাক্ট ডেট মনে রাখতে হবে। কবে ইস্টাবলিশ হয়েছিল? 1 এপ্রিল 1935 সালে। কোথায় স্থাপন হয়েছিল? কলকাতাতে, কলকাতাতে স্থাপন হয়েছিল। কোশ্চেন দেবে আরবিআই এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? আরবিআই এর হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে। তো এই কলকাতাতে ফার্স্টে কিন্তু আরবিআই এর হেডকোয়ার্টার ছিল, তাহলে পরবর্তীতে অবভিয়াসলি কোনো না কোনো সালে কলকাতা থেকে এর হেডকোয়ার্টার মুম্বাইতে নিয়ে যাওয়া হয়েছে, মুম্বাই মহারাষ্ট্রে, মুম্বাই মহারাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে সেটা কবে হয়েছে সেটাও কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছে। তো কলকাতা থেকে, কলকাতা থেকে এই আরবিআই কে নিয়ে যাওয়া হয়েছে কবে? 1937 সালে। 1937 সালে কলকাতা থেকে এর হেডকোয়ার্টার স্থানান্তরিত হয়েছে কবে? মুম্বাইতে 1937 সালে। নেক্সট এখান থেকে লেখো যে এই যে আরবিআই এর গঠন হলো 1 এপ্রিল 1935 সালে, কার সুপারিশে, কোন কমিটির সুপারিশে? তো লিখে রাখো বাই হিল্টন ইয়ং কমিটি, বাই হিল্টন ইয়ং কমিটি, হিল্টন ইয়ং কমিটির সুপারিশে কিন্তু আরবিআই এর গঠন হয়েছিল। নেক্সট এখান থেকে লেখো যে প্রথম আরবিআই এর গভর্নর কে ছিল? ফার্স্ট গভর্নর, GOV লিখলাম, গভর্নর লিখে নেবে। ফার্স্ট গভর্নর কে ছিল? ছিল ওসবোর্ন স্মিথ, ওসবোর্ন স্মিথ। কোশ্চেন দেবে প্রথম ইন্ডিয়ান গভর্নর, ফার্স্ট ভারতীয়, কারণ ওসবোর্ন স্মিথ কিন্তু ছিলেন তিনি ইংরেজ। তো ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর কে ছিল? এটাও কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছে, তো মনে রাখবে CD দেশমুখ, CD দেশমুখ ছিলেন প্রথম ভারতীয় আরবিআই গভর্নর। নেক্সট কোশ্চেন দেবে এখান থেকে যে বর্তমান গভর্নর কে আছেন, প্রেজেন্ট গভর্নর অফ আরবিআই, প্রেজেন্ট গভর্নর অফ আরবিআই। তো বর্তমান গভর্নর হলেন, আশা করি প্রত্যেকেই জানো, শক্তিকান্ত দাস, শক্তিকান্ত দাস, শক্তিকান্ত দাস। আচ্ছা, শক্তিকান্ত দাস থেকে একটা ফ্যাক্ট মনে রাখবে, ইনি গত বছর অর্থাৎ 2023 সালে গভর্নর অফ দ্য ইয়ার, গভর্নর অফ দ্য ইয়ার যে পুরস্কারটা, যে অ্যাওয়ার্ডটা, এই অ্যাওয়ার্ডটা তিনি 2023-এ কিন্তু পেয়েছেন। কে পেয়েছেন? এই শক্তিকান্ত দাস। নেক্সট লেখো এসবিআই থেকে ডিমনিটাইজেশন, ডিমনিটাইজেশন, ডিমনিটাইজেশন। আচ্ছা, এখনো পর্যন্ত যদি কোশ্চেন দেয় যে এখনো পর্যন্ত কতগুলো ডিমনিটাইজেশন হয়েছে, তো মনে রাখবে 3 বার। কিন্তু এখান থেকে কোশ্চেন আরেকটা দেবে, তো কবে কবে হয়েছে সেই 3 বার, কোন কোন সালে এখানে দেখে রাখো। 1946 প্রথমে, তারপর হয়েছে 1978 স্বাধীনতার পরে, এবং লাস্ট যেটা হয়েছে সেটার ডেট মনে রাখবে 8 নভেম্বর 2016। এবার এখান থেকে কোশ্চেন কি দিতে পারে? কোশ্চেন দিতে পারে যে স্বাধীনতার পরে কতবার ডিমনিটাইজেশন হয়েছে, তো স্বাধীনতার পরে 2 বার। আর যদি জিজ্ঞাসা করে কতবার ডিমনিটাইজেশন হয়েছে, তখন অ্যান্সার হবে 3 বার, 1946, 1978 অ্যান্ড 2016। 1978-এ যখন ডিমনিটাইজেশন হয়েছিল তখন কে ছিল? প্রধানমন্ত্রী মোরারজি দেশাই, মোরারজি দেশাই। আর 2016-তে যখন হলো তখন আশা করি প্রত্যেকে জানো নরেন্দ্র দামোদর মোদী, নরেন্দ্র মোদী তখনকার প্রাইম মিনিস্টার ছিলেন। আর আরেকটা কোশ্চেন আরবিআই থেকে, এটাও বলছি, এটা এক্সামের ঠিক 1 সপ্তাহ আগে তোমরা আপডেট করে মানে গুগল থেকে চেক করে দেখে নেবে। এখন আজকের দিন অনুসারে আমি বলছি, এখন আজকের দিন অনুসারে কারেন্ট রেপো রেট কত? এক্সামে কোশ্চেন দেয় যে প্রেজেন্ট আরবিআই রেপো রেট কত, তো 6.50% হলো প্রেজেন্ট আরবিআই রেপো রেট। এটা কিন্তু চেঞ্জ হতে পারে, তো এটা কিন্তু অবশ্যই দেখে নেবে। নেক্সট লেখো, নেক্সট পেজে পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিএনবি ফুল ফর্ম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এটা ভারতের প্রথম স্বদেশী ব্যাংক, ফার্স্ট লিখে রাখো, ফার্স্ট স্বদেশী,
ফার্স্ট স্বদেশী ব্যাংক অফ ইন্ডিয়া, ফার্স্ট স্বদেশী ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতের প্রথম মানে প্রথম সম্পূর্ণভাবে স্বদেশী ব্যাংক যদি কোশ্চেন দেয় কোনটা, পিএনবি ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তাহলে যেহেতু স্বদেশী ব্যাংক তাহলে কবে এর প্রতিষ্ঠা হয়েছিল, ইস্টাবলিশ ইয়ার অবশ্যই ইম্পর্টেন্ট, মনে রাখবে 1894 সালে এর প্রতিষ্ঠা হয়েছিল। কে এর প্রতিষ্ঠা করেছিল, লালা লাজপত রায়, লালা লাজপত রায়। এক্সামে কোশ্চেন দিয়েছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফাউন্ডার কে ছিল, তো মনে রাখবে লালা লাজপত রায়। ভারতের সম্পূর্ণ স্বদেশীভাবে তৈরি প্রথম ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হেডকোয়ার্টার অবস্থিত দিল্লিতে। দিল্লিতে আরেকটা মনে রাখবে এখান থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এখন এমডি অ্যান্ড সিইও পদে কে নিযুক্ত আছেন, নিযুক্ত আছেন অতুল কুমার গোয়েল, অতুল গোয়েল বা অতুল কুমার গোয়েল। নেক্সট যে ব্যাংকটা ছিল সেটা ছিল কি আইসিআইসিআই, আইসিআইসিআই। আইসিআইসিআই থেকে যে কোশ্চেনটা তোমাদের এক্সামে দিয়েছিল সেটা হলো এর ফুল ফর্ম কি, আইসিআইসিআই। আইসিআইসিআই এর ফুল ফর্ম হলো ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, সি ফর হলো ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট, নেক্সট আই ফর হলো ইনভেস্টমেন্ট কর্পোরেশন, কর্পোরেশন অফ, লাস্ট আই হলো ইন্ডিয়া, কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এটা একটা বেসরকারি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক মানে প্রাইভেট ব্যাংক বলতে পারো। আর এর ইস্টাবলিশ কবে হয়েছিল, ইস্টাবলিশ হয়েছিল 1994 সালে, সালটাই মনে রাখলে হয়ে যাবে। আর হেডকোয়ার্টার কোথায়, হেডকোয়ার্টারটা এক্সামে দিয়েছিল, হেডকোয়ার্টার মনে রাখবে মুম্বাইতে। তাহলে যে তিনটে ব্যাংক পড়ালাম তার মধ্যে তিনটে ব্যাংকের হেডকোয়ার্টার আরবিআই, এসবিআই, আইসিআইসিআই, হেডকোয়ার্টার কোথায়, মুম্বাইতে অবস্থিত। শুধুমাত্র পিএনবির হেডকোয়ার্টার দিল্লিতে অবস্থিত। আইসিআইসিআই ব্যাংকের বর্তমান যিনি চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন তার নাম কি, গিরিশ চন্দ্র চতুর্বেদী, গিরিশ চন্দ্র চতুর্বেদী। ক্যাগের সাথে গোলাবে না, ক্যাগ গিরিশচন্দ্র মুর্মু, আর এটা গিরিশচন্দ্র চতুর্বেদী, গিরিশচন্দ্র চতুর্বেদী হলেন আইসিআইসিআই ব্যাংকের চেয়ারম্যান। নেক্সট কোশ্চেন, রোলিং পরিকল্পনার কৌশলটি কোন প্রধানমন্ত্রীর আমলে গৃহীত হয়েছিল। রোলিং প্ল্যানটা কি, রোলিং প্ল্যান যেখানে প্রত্যেক বছর পরিকল্পনার কিন্তু কি ছিল, কর্মক্ষমতা মূল্যায়ন করা হতো এই রোলিং পরিকল্পনার মাধ্যমে, এবং এই মূল্যায়নের ভিত্তিতে পরের বছর একটা নতুন পরিকল্পনা তৈরি করা হয়। এইভাবে এই পরিকল্পনার সময় বরাদ্দ এবং লক্ষ্য উভয়ই কিন্তু সংশোধন করা হয়। তো ভারতে এই যে রোলিং প্ল্যান, এই রোলিং প্ল্যানটা শুরু হয়েছিল কত সাল থেকে, 1978 থেকে কিন্তু রোলিং প্ল্যান শুরু হয়। রোলিং প্ল্যান কি শুরু হয় কবে, 1978 থেকে। এক্সামে কোশ্চেন দিয়েছিল, মনে রাখবে রোলিং প্ল্যান কবে শুরু হয়। তাহলে এই 1978-এর টাইমে কে প্রাইম মিনিস্টার ছিল, এটা আশা করি প্রত্যেকেরই জানা উচিত, মোরারজি দেশাই প্রাইম মিনিস্টার ছিলেন। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কোশ্চেন দেবে এই যে রোলিং প্ল্যান, এই রোলিং প্ল্যানের কনসেপ্ট অর্থাৎ ধারণা কে দিয়েছিল, নামটা মনে রাখবে গুনার মারদাল, গুনার মারদাল, গুনার মারদাল। নেক্সট কোশ্চেনে চলে আসো, সম্প্রতি পয়লা বৈশাখে রাজ্য দিবস হিসেবে ঘোষণা করলো কোন রাজ্য, আশা করি প্রত্যেকেই জানো, অ্যান্সার কি হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ রাজ্য দিবস হিসেবে ঘোষণা করলো পয়লা দিবসের দিনটাকে। নেক্সট কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, সাম্প্রতিক COP28-এ বনায়ন প্রচেষ্টার জন্য ভারতের কোন রাজ্যকে আন্তর্জাতিক সম্মান দেওয়া হলো, তো সম্মান দেওয়া হয়েছে বিহার রাজ্যকে, বিহার রাজ্যকে। বিহারের ক্যাপিটাল কি, বিহারের ক্যাপিটাল পাটনা। বিহারের বর্তমান যিনি সিএম আছেন, সিএম এর নাম কি,
নীতিশ কুমার, নীতিশ কুমার সিএম আছেন। আবারও বলছি এগুলো কিন্তু চেঞ্জ হতে পারে সময় ভিত্তিতে, তো এক্সামের আগে কিন্তু চেক করে নেবে, কারণ তোমাদের পুলিশের এক্সাম কবে হবে বা ওয়েস্ট বেঙ্গলের এক্সাম, পুলিশের এক্সামের কথা বলছি না, ওয়েস্ট বেঙ্গল এক্সাম কবে হবে এর কোনো গ্যারান্টি নেই। 2024 কেন 2026-এ যেও হতে পারে, তো তখন হয়তো সিএম গভর্নর এ সমস্ত কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, তো এগুলো অবশ্যই অবশ্যই এক্সামের আগে কিন্তু আপডেট করে দেখে নেবে। গভর্নর কে আছেন? রাজেন্দ্র আরলেকার, রাজেন্দ্র রাজেন্দ্র আরলেকার, রাজেন্দ্র আরলেকার বিহারের বর্তমান গভর্নর পদে নিযুক্ত আছেন। তো এই ছিল আজকের ক্লাসে তোমাদের টোটাল, আজকে ছিল তোমাদের 7 নম্বর কোশ্চেন থেকে 20 নম্বর কোশ্চেন পর্যন্ত, মানে 14টা কোশ্চেন ছিল আজকের ক্লাসে। তো আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এত নাম্বার কোশ্চেনে আমার এই ডাউট আছে, বা স্যার যদি আমার মিস্টেক হয় যে এত নম্বর কোশ্চেন মনে হচ্ছে স্যার এটা মিস্টেক আছে বা এইটা হয়তো সংশোধন করুন, এটা আপনি ভুল বলেছেন, জানাতে পারো। তো নেক্সট ক্লাসে আমরা সেই সংশোধনটা, মানে সেই ভুলটাকে আমরা সংশোধন করার চেষ্টা করব। আর ডাউট থাকলে সেটাও জানাতে পারো, সেই ডাউটটাও ক্লিয়ার করার চেষ্টা করব। ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পুলিশের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, তার পাশাপাশি আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।